আমরা কারকের যে ভাগগুলো নিয়ে আলোচনা করেছিলাম, কর্তৃ, কর্ম, করণ এবং তারপরের অপাদান কারক, অপাদান কারক নিয়ে আজকে আলোচনা করব। তো অপাদান কারকে আমরা যেটুকু জানি সেটা হচ্ছে থেকে, হতে, চেয়ে, এই অনুসর্গগুলো দিয়ে যখন বোঝাবে তখন আমরা অপাদান কারক রূপে ব্যবহার করি, মানে অপাদান কারকটাকে আমরা বোঝাই। কিন্তু আমরা সংজ্ঞা হিসাবে তো কিছু একটা লিখতে হবে। তা সংজ্ঞা হিসাবে কি লিখব না, বাক্যের মধ্যে বাক্যের মধ্যে যা থেকে কোনো কিছুর নিঃসরণ, কোনো কিছুর নিঃসরণ, পতন, উৎপাদন, অপসারণ, গ্রহণ ইত্যাদি বোঝায়। তখন তাকে অপাদান কারক বলে। দেখো, আমরা খুব শর্ট প্রসেসে আমরা কি বললাম না, হতে, থেকে, চেয়ে এইগুলো বোঝালে অপাদান কারক হয়। কিন্তু সংজ্ঞায় যখন লিখছি তখন দেখা যাচ্ছে যে সংজ্ঞা হিসাবে লিখছি আমরা কি না, বাক্যের মধ্যে যা থেকে কোনো কিছু নিঃসরণ, পতন, উৎপাদন, অপসারণ, তা অর্থাৎ নিঃসরণ করে দেওয়া, পতন হওয়া, সেটা মানে বিনষ্ট হয়ে যাওয়া, বা উৎপাদন, কোনো কিছু নতুন করে উৎপাদন করা, বা অপসারণ সরিয়ে ফেলা, বা কোনো কিছু গ্রহণ করা, এগুলো যখন বোঝাবে বাক্যের মধ্যে তখনই আমরা তাকে অপাদান কারক বলবো। হ্যাঁ, তাহলে যদি বলি বন থেকে, একটা উদাহরণ লিখছি, বন থেকে বেরুলো, বন থেকে বেরুলোই লিখে, হ্যাঁ বেরুলোটিয়ে, বন থেকে বেরুলোটিয়ে, এই যে বন থেকে, ঠিক আছে, বন থেকে কি সে কি করলো, অপসারণ করলো বা সরে গেল, মানে বেরিয়ে গেল। তাহলে এই যে বন থেকে যখন আমরা এইভাবে কোনো কিছু অপসারণ বা উৎপাদন, আর আরেকটা বলে লিখি যে গাছ থেকে আপেলটি পড়লো, তাহলে গাছ থেকে কি হলো, আপেলটা পড়ে গেল। তাহলে এই রকমই যখন বন থেকে বেরিয়ে গেল, গাছ থেকে পড়ে গেল, হ্যাঁ, এই রকম ঘর থেকে বেরিয়ে গেল, কেউ ঘর থেকে বেরিয়ে গেল, তাহলে এই ধরনের যখন বোঝাবে তখন আমরা অপাদান কারক রূপে ব্যবহার করি। এবার এই যে অপাদান কারকের যে এইভাবে বোঝাচ্ছে সেটা তো আমরা শর্ট প্রসেসে বলে দিলাম যে এইরকম করে বোঝালো, কিন্তু অপাদানের আবার কিছু ভাগ রয়েছে। সেই ভাগগুলো দেখলে আমরা আরও ভালো করে বুঝতে পারবো কোথায় উৎপাদন হচ্ছে, কোথায় অপসারণ হচ্ছে, কোথায় গ্রহণ করছি আমরা তাকে, কোথায় সেটা পতন হচ্ছে, সেটা আমরা ভালো করে আরও বুঝতে পারবো। যেমন আমি যদি এখানে লিখি অপাদান কারক, এই যে অপাদান কারকের আবার ভাগ রয়েছে, সেই ভাগগুলোকে আমরা লিখি প্রথম কি ভাগ আছে না, স্থানবাচক বা আধারবাচক অপাদান। তারপর কি আছে, তারপর আছে কালবাচক অপাদান। তারপর কি আছে না, দূরত্ববাচক
দূরত্ববাচক অপাদান। তারপর কি আছে না অবস্থানবাচক, অবস্থানবাচক অপাদান। তারপর কি আছে না তারতম্যবাচক, তারতম্যবাচক, তারতম্যবাচক অপাদান। তাহলে এই যে ভাগগুলো, এই ভাগগুলো আমরা পেলাম। এবার অপাদানের যে ভাগগুলোর মধ্যে আরেকটা ভাগ রয়েছে, হ্যাঁ, এটাও খুব কম ইউজ হয়, তবুর ভাগটা লিখছি আমি। আরেকটা ভাগ হচ্ছে উৎসবাচক, উৎসবাচক অপাদান। যাই হোক, এই যে ছটা ভাগ পেলাম, ছটা ভাগ এখন আমরা আলোচনা করব। প্রথম ভাগ হচ্ছে স্থানবাচক, স্থানবাচক বা আধারবাচক। তাহলে আমরা কি লিখব? স্থানবাচক বা আধারবাচক। প্রত্যেকটার ভাগের মতো আমরা প্রথমে উদাহরণটাকে দেখে নেব। স্থানবাচক বা আধারবাচক। স্থান কোনো একটা জায়গা থেকে বোঝায়, আধার কোনো একটা আধার বোঝায়। হ্যাঁ, স্থান বা জায়গা, যেমন আমি যদি লিখি এখানে খুব সোজাভাবে লিখি যে ট্রেনটি হাওড়া থেকে ছাড়লো। ঠিক, ট্রেনটি হাওড়া থেকে ছাড়লো। তাহলে স্থানবাচক বা আধার কোন জায়গা থেকে? হাওড়া থেকে। তাহলে কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে ট্রেনটা ছাড়ছে, অতএব হাওড়া থেকে। তাহলে সংজ্ঞা কি লিখব? কোনো আধার বা স্থান, কোনো আধার বা স্থান থেকে, সেই জায়গা যখন হাওড়া থেকে ছেড়ে যাচ্ছে ট্রেনটা, তাহলে সেই জায়গায় তো সে আর থাকছে না ট্রেনটা, তাহলে তো কি হচ্ছে? পৃথক হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে। তাহলে কি লিখব? কোনো আধার বা স্থান থেকে পৃথক হওয়া, পৃথক হওয়া বোঝাতে স্থানবাচক বা আধারবাচক অপাদান কারক হয়, অপাদান কারক হয়। কারক ব্যবহার হয় লিখে দিচ্ছি, কারক ব্যবহার হয়, ব্যবহার করা হয়। তাহলে কি বললাম না, একটা উদাহরণ দিলাম যে ট্রেনটি হাওড়া থেকে ছাড়লো। দেখো, ট্রেনটা হাওড়ায় সে আর দাঁড়িয়ে থাকলো না, সেইখান থেকে, সেই স্টেশন থেকে সে বেরিয়ে চলে গেল, অর্থাৎ পৃথক হয়ে যাওয়া। তাহলে পৃথক যখন হয়ে যাচ্ছে তখন কি হবে না, এখানে অপাদান কারক হচ্ছে কি না স্থানবাচক বা আধারবাচক অপাদান। তাহলে এর সংজ্ঞা কি লিখলাম? কোনো আধার বা স্থান থেকে পৃথক হওয়া বোঝাতে স্থানবাচক বা আধারবাচক অপাদান কারক ব্যবহার করা হয়। তাহলে আমরা প্রথম যে ভাগ, সেই ভাগের স্থানবাচক বা আধারবাচক বুঝলাম। এরপর যেটা আসবো সেটা হচ্ছে কালবাচক অপাদান। এরপর আসবো আমরা কালবাচক অপাদান। কালবাচক অপাদান, এটাও তাই। উদাহরণ আমরা কি লিখব না, উদাহরণ লিখব গত 5 দিন ধরে সে স্কুল যায়নি। দেখো, গত 5 দিন ধরে সে স্কুল যায়নি, তাহলে আমরা করছি কি না কালবাচক অপাদান।
কালবাচক বা সময় যখন বোঝাবে সেই তখন যে সময়ের কালটা অর্থাৎ কত দিন ধরে, না কদিন ধরে, না 5 দিন ধরে সে স্কুল যায়নি, 5 দিন ধরে সময় বা কাল বোঝাতে কালবাচক উপাদান আমরা এক্ষেত্রে ব্যবহার করব। হ্যাঁ, তাহলে এখানে সংজ্ঞা কি লিখতে পারি, খুব সোজাভাবেই লিখব, কোনো বাক্যে, কোনো একটি বাক্যে সময় বা কাল বোঝাতে কালবাচক অপাদান কারক ব্যবহার করা হয়। এরকম একটা উদাহরণ যদি আমি দিই যে কখন থেকে অপেক্ষা করছি, হ্যাঁ, মানে সেটা একটা কখন, মানে আমরা একটা সময় বোঝাচ্ছি যে কখন থেকে, নির্দিষ্ট সময়টা বলছে না কখন, কিন্তু অনেকক্ষণ আমরা ধরে নিচ্ছি, তাহলে অনেকক্ষণ ধরে যখন অপেক্ষা করছি সেই ধরনের যদি বোঝায় তখন আমরা কি হবে, না কালবাচক উপাদান হবে। দেখো একটা জিনিস মনে রাখবে যে সব সময় যে থেকে আমরা যখন কারক করতে গেলে ওই যে কে র এর এই যে বিভক্তি বা অনুসর্গ থেকে চে এইগুলোই বসবে, এইগুলোই ব্যবহার হবে তা নয়, এইগুলোকে আমাদের নির্দিষ্ট করে বুঝে নিতে হবে কোনটা কি ধরনের অপাদান কারক। না আমি এই যে ভাগগুলো করে করে জিনিসগুলোকে আরও ডিটেলসে একটু বোঝানোর চেষ্টা করছি। এবার কোনো চাকরির পরীক্ষায় বা এমনি নির্দিষ্ট কোনো পরীক্ষায় সেখানে যদি এই ধরনের কোন ধরনের অপাদান আসে, কোন ধরনের কর্মকারক আসে, সেইগুলোর জন্যই এইগুলো নির্দিষ্ট করে ভাগগুলো বোঝানো। যে এক্ষেত্রে দেখো যে কালবাচক অপাদান যেটা করাচ্ছি, দেখো প্রথমে বলেছিলাম গত 5 দিন ধরে সে স্কুল যায়নি, এখানে কিন্তু তোমরা খুঁজে বেড়াবে কোথায় এখানে থেকে চেয়ে হইতে এইসব তো নেই, এইগুলোকে একটু বুঝে নিতে হবে কি না গত 5 দিন ধরে, সে 5 দিন ধরে স্কুল যায়নি, সে 5টা দিন ধরে কোনো একটা কাল বা সময় মানে কদিন ধরে সে যাচ্ছে না, ঠিক আছে, এইগুলো নির্দিষ্ট করে বাক্যগুলোকে ভালো করে বুঝে নিয়ে সেইগুলো অপাদানে রূপান্তর করতে, কালবাচক অপাদানে ব্যবহার করতে হবে। তারপর দেখো আমরা কালবাচক অপাদান শেষ করলাম, এরপর আসছে কি না দূরত্ববাচক অপাদান, 3 নম্বর ভাগ কি না দূরত্ববাচক অপাদান। দূরত্ববাচক অপাদান, এবার দূরত্ববাচক অপাদানের কি প্রথমে আমরা উদাহরণটা লিখি, না বাঁশের কেল্লা চিতর হতে অনেক দূর, বাঁশের কেল্লা চিতর হতে অনেক দূর। এবার এই যেটা মানে আমরা কি বলেছি অপাদান, না দূরত্ববাচক অপাদান। তাহলে বাঁশের কেল্লা চিতর হতে অনেক দূর, দেখো তিতুমিরের বাঁশের কেল্লা, যাই হোক চিতর হতে অনেক দূর। দেখো এক্ষেত্রে হতে আমরা ব্যবহার করে দিয়েছি বা বলে দিয়েছি যে চিতর হতে অনেক দূর, তাহলে একটা দূরত্ব বোঝায় যে অনেক দূর কতটা, না চিতর থেকে অনেকটা দূরে বোঝাচ্ছে। যদি বলি হাওড়া থেকে দিনাজপুর অনেক দূর, ঠিক আছে, তাহলে এই কোথা এক জায়গা থেকে আরেক জায়গার যে দূরত্ব সেটা বোঝালে দূরত্ববাচক অপাদান হয়। তাহলে সংজ্ঞায় কি লিখবো আমরা, সংজ্ঞায় লিখব কোনো জায়গা বা স্থান থেকে, কোনো জায়গা থেকে বোঝাচ্ছে কিন্তু এটা, হ্যাঁ, তার দূরত্ব বোঝাচ্ছে। আর প্রথমটা যেটা ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে দিয়েছিল, অতএব স্থানবাচক অপাদান হয়েছিল, মানে সেই জায়গা থেকে সে পৃথক হয়ে গিয়েছিল, চলে গিয়েছিল। কিন্তু এক্ষেত্রে কি সেই জায়গায় দাঁড়িয়েই আমি তাকে বলছি যে এখান থেকে ওখানের দূরত্বটা অনেক দূর। কোনো জায়গা বা স্থান থেকে দূরত্ব বোঝাতে দূরত্ববাচক
অপাদান কারক কের দূরত্ববাচক অপাদান কারকের ব্যবহার হয়। আচ্ছা, এরপর আমরা আসছি তার পরের যে ভাগ, সেই ভাগটা কি আছে না অবস্থানবাচক অপাদান। দেখো অবস্থানবাচক অপাদান কি আমরা দেখব। অবস্থানবাচক অপাদান। আচ্ছা, আমি যদি বলি এখানে ছাদ থেকে সমগ্র দেখা যায়, দেখো এই প্রত্যেকটা একটু বোঝার চেষ্টা করবে, সবকটাই কিন্তু অপাদান কারক, কিন্তু সেই অপাদানের ভাগগুলো কিন্তু আলাদা আলাদা। দেখো প্রথমটা যেমন বললাম স্থানবাচক বা আধারবাচক, সেই জায়গা থেকে আমি সরে যাচ্ছি, চলে যাচ্ছি, অতএব সেটা আমার স্থানবাচক বা আধারবাচক হলো। অবস্থানবাচকে সেই জায়গায় আমি অবস্থান করে তার জিনিসগুলো আমি চারিদিকটা, যেমন কি এই জায়গায় আমি অবস্থান করছি, ছাদে আমি অবস্থান করে সমগ্রটা দেখছি, অতএব সেটা হয়ে যাচ্ছে আমার অবস্থানবাচক অপাদান। আর তার আগের তার দূরত্ববাচক কি না সেই জায়গায় অবস্থান করে সেখানে আমি দূরত্বটা নির্ণয় করছিলাম। হ্যাঁ, না আমরা বা আমি ঘর থেকেই বলতে পারি যে জানো হাওড়া থেকে দিনাজপুরের দূরত্ব অনেকটা, এই যে আমি সেটা একটা দূরত্ব নির্ণয় করলাম, সেই ক্ষেত্রে আমি দূরত্ববাচকটা ধরে নিলাম বা বললাম। আর অবস্থানবাচক খুবই সোজা, কি না সেই জায়গায় অবস্থান করে আমি সমগ্রটা দেখছি। যদি বলি দেবতারা স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি করলো, তাহলে দেবতারা স্বর্গে রয়েছে, সেখান থেকে সেখান ছেড়ে কিন্তু নড়লো না, তারা সেখানে থেকে পুষ্প বৃষ্টি করলো, অতএব এক্ষেত্রে অবস্থানবাচক অপাদান হলো। তাহলে আমি যদি সংজ্ঞায় আসি কি লিখব না কোনো অবস্থান থেকে ক্রিয়া সম্পন্ন হলে, তাহলে সেই জায়গায় থেকে আমি ক্রিয়া সম্পন্ন করলাম, তাকে অবস্থানবাচক অপাদান কারক বলে। তাহলে কি লিখলাম যে কোনো অবস্থান থেকে ক্রিয়া সম্পন্ন হলে তাকে অবস্থানবাচক অপাদান কারক বলে। পরের পয়েন্ট কি আছে, পরের ভাগ আছে পরের ভাগ আছে কি না তারতম্যবাচক অপাদান। তারতম্যবাচক অপাদান। তারতম্য কি না আমি যদি একটা উদাহরণ লিখি যে আমার চেয়ে তার বয়স অনেক কম, কি লিখলাম আমার চেয়ে তার বয়স অনেক কম। তাহলে দেখো কার চেয়ে আমার চেয়ে তার বয়স, যখন একটা ডিফারেন্স মানে দুজনের ভেতরে একটা তারতম্য বোঝাবে, আমার চেয়ে তার বয়স অনেকটা কম, ঠিক আছে, আমার সঙ্গে তার একটা তুলনা বোঝালো, সেই ক্ষেত্রে তারতম্যবাচক অপাদান হয়। তাহলে সংজ্ঞায় লিখব একাধিক ব্যক্তি বা বস্তু, একাধিক ব্যক্তির মধ্যে হতে পারে তুলনা, আবার বস্তুর মধ্যেও হতে পারে তুলনা বোঝাতে, যা বলছি সেটাই লিখি, তুলনা বোঝাতে তারতম্যবাচক অপাদান
কারক ব্যবহার করা হয় তাহলে একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাতে তারতম্যবাচক অপাদান কারক ব্যবহার করা হয়। এবার আমরা একদম শেষ ভাগ কি আছে, অপাদান কারকের শেষ ভাগ হচ্ছে আমাদের না উৎসবাচক অপাদান। উৎসবাচক অপাদান, এই উৎসবাচক অপাদানটা কি আমরা দেখব। প্রথমে আমরা লিখে নিই উৎসবাচক অপাদান। উৎসবাচক অপাদান এর উদাহরণ হচ্ছে তিল থেকে তেল হয়, তিল থেকে তেল হয়। আরেকটা লিখি, ফুল থেকে ফল হয়। দুটো লিখলাম উদাহরণ, একটা লিখলাম তিল থেকে তেল হয়, আর একটা লিখলাম হচ্ছে ফুল থেকে ফল হয়। দেখো তিল থেকে, ফুল থেকে, এই তিল আর ফুল এই দুটোই কিন্তু উৎস। এই তেল আর ফল হওয়ার উৎস কি না কোথা থেকে তো জিনিসটা হচ্ছে, কোথা থেকে তো তৈরিটা হচ্ছে, সেই জন্য আমরা কি 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 বললাম, একে উৎসবাচক অপাদান। তাহলে আমরা সংজ্ঞাতেও তাই লিখবো, কি লিখবো না যা থেকে কোনো কিছু, যা থেকে কোনো কিছু উৎপন্ন হচ্ছে, এটা তো উৎপন্ন হচ্ছে, উৎস মানেই তো উৎপন্ন, উৎপন্ন হচ্ছে এমন বোঝাতে, এমন বোঝালে তাকে উৎসবাচক অপাদান কারক বলে। তাহলে যা থেকে কোনো কিছু উৎস হচ্ছে এমন বোঝালে তাকে উৎসবাচক অপাদান কারক বলে। আবার কোনো ক্ষেত্রে উৎস থাকতে পারে, যেমন আমি একটা উদাহরণ দিই না, দুধে ছানা হয়, দুধে ছানা হয়। দেখো ভালো করে বুঝবে, এই একটা উদাহরণ দিয়েছে, দিয়ে তোমাদের বললো যে দুধে ছানা হয়, এটা কি কারক লেখো। যদি বলে কি কারক, তাহলে তোমাদের বলবে যে তোমরা ভাববে যে কি ক্রিয়াপদ, যা শিখিয়ে দিয়েছি প্রথমে ক্রিয়াটাকে খুঁজবে, ক্রিয়া কোনটা, ছানা হয়, ঠিক আছে। এবার যদি ধরো আন্ডারলাইন আছে, দুধের তলায় আন্ডারলাইন আছে, তাহলে তোমরা কি বলবে, কোথা থেকে ছানা হয়, মানে প্রশ্নটা এইভাবে করবে যে কোথা থেকে ছানাটা হয়, তাহলে দুধ থেকে। এবার থেকে বোঝাচ্ছে তখনই অপাদান হবে। এবার যদি আবার প্রশ্ন করে এটা কি ধরনের অপাদান, যদি এই ধরনের যায় যে দুধে ছানা হয় কি ধরনের অপাদান, তখন তোমরা কিভাবে খুঁজবে না, দেখবে যে এটা একটা তো উৎপন্ন হচ্ছে। এই দেখো এক্ষেত্রে কিন্তু থেকে শব্দটা অনুসর্গটা নেই, ঠিক আছে, থেকে অনুসর্গ নেই, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। তাহলে এক্ষেত্রে কি হবে না উৎসবাচক, কেন না দুধ থেকে উৎপন্ন হচ্ছে ছানাটা, তাই এটা উৎসবাচক অপাদান কারক, ঠিক আছে। আচ্ছা, এবার এই অপাদান কারকের কিছু কিছু শূন্য অনুসর্গ দেখলে, এর আগেরগুলো আমরা যেগুলো করেছি সেক্ষেত্রে অনুসর্গ ছিল না। এক্ষেত্রে অনুসর্গ ব্যবহার হচ্ছে কি, হইতে, থেকে, চেয়ে, অপেক্ষা বা এই ধরনের অনুসর্গগুলো আমরা দেখলাম। হ্যাঁ, কর্তৃকারক বা কর্মকারকের যে বিভক্তিগুলো ব্যবহার হয়েছে, হ্যাঁ, তেমনি করণকারকেও অনুসর্গ ছিল কি রকম না দ্বারা, দিয়া, কর্তৃক, এইগুলো অনুসর্গ। যাই হোক, এর পরের যে কারকের ভাগ অর্থাৎ অধিকরণ আর নিমিত্ত, এই দুটো পড়ে রয়েছে, এই দুটোর পরের ক্লাসে আলোচনা করা হবে।